আজকে আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি, তো তোমাদেরকে জায়গাটা যাওয়ার পরেই দেখাবো। বাট সকাল সকাল আমি স্নান টান করে নিয়েছি এবং পুজো করা হয়ে গেছে। দেখো আমি আমার পুজোর ঘরে রেমা গোপাল সমস্ত ঠাকুরকে আমি সেবা দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে আর এখন বাজে কিন্তু ঘড়িতে জাস্ট 7টা। তো আমরা 8টা নাগাদ বেরোবো, তো রেডি হবো। তো চলো এখন। এই যে ছেলে রেডি হওয়া শুরু হয়ে গেছে, ওর বাবা ওকে রেডি করিয়ে দিচ্ছে। যেহেতু ঠান্ডা আছে তো ওকে আমি সোয়েটার পরাবো উপরে, বাট মানে লেয়ারে পরা আছে যাতে পরে রোদ উঠলে গরম না লাগে। তো মোটামুটি ব্যাগ ট্যাগগুলো গোছানো হয়ে গেছে, ঘরটা একটু অগোছালোই রয়েছে, তাও যতটা পেরেছি গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করেছি, কারণ এসে ঘর গোছাতে আর ভালো লাগে না। তো গাড়িতে আমরা ব্যাগগুলোকে লোডিং করা শুরু করেছি, কারণ দুটো ফ্যামিলি যাচ্ছি, ব্যাগগুলোকে অ্যারেঞ্জ করে রাখতে হবে। আর যেহেতু ঠান্ডা বলে একটু সোয়েটার টোয়েটার নেওয়া হয়েছে, তো সেই জন্য লাগেজও বেশ ভালোই হয়েছে। তো আমি রেডি হয়ে নিচে চলে এসেছি, আর যে ফ্যামিলিটার সঙ্গে যাব ওই বৌদিরা নিচে আসলেই বাস গাড়ি স্টার্ট হবে। তো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর ঠাকুর বলে। আর এবার এই যে গাড়িটাতে এখানে হাওয়া দেওয়ার জন্য আসা হয়েছিল গাড়ির চাকায়, বাট দেখা গেল যে সামান্য একটু লিকেজ আছে, তো সেটাকেও সারিয়ে নেওয়া হচ্ছে, কারণ অনেকটা লং রুট। তো রাস্তায় যদি কোনো রকম অসুবিধা হয় তো সেক্ষেত্রে প্রবলেমে পড়তে হবে, সেই জন্য আগে ভাগেই সব কিছু গুছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো এবার খানিক পরে আমরা একটু চা খেয়ে আবার রওনা হয়ে গেছি। একটু পরে আমরা ব্রেকফাস্ট করে নেবো, প্ল্যানিং সেরকমই ছিল যে রাস্তাতেই ব্রেকফাস্টটা করে নেওয়া হবে। তাহলে কি না, যদি বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরোতাম তাহলে অনেকটা লেট হয়ে যেত। তো সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে রাস্তাতেই ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোই করে নেব। তো সেই হিসেবেই বেরোনো হয়েছে। আমাদের টাউনটা থেকে মানে ডিস্ট্রিক্টে আসতে, মেহবুবনগর আসতে মোটামুটি 17-18 কিলোমিটার, তারও বেশি। যেহেতু মেহবুবনগর ক্রস করার পরেই আমরা লাঞ্চ করব বলে ডিসিশন নিয়েছিলাম, কারণ সিটিতে তখনও দোকানগুলো সেভাবে খোলেনি ব্রেকফাস্টে। তো যাই হোক, রওনা হয়েছি। তোমরা থাকো পুরো ভিডিওটাতে আমাদের সাথে। দেখো জার্নিটা খুব স্মুথ ছিল এবং ভালো ছিল, কোনো অসুবিধাই হয়নি। হ্যাঁ, এবার তোমাদের বলি যে আমরা কোথায় যাচ্ছি। আচ্ছা, তার আগে দেখো কৃষ্ণা নদী চলে এসেছে। এই নদীতে একটা ব্রিজ অলরেডি আন্ডার কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। আর এই ব্রিজটা খুব সম্ভবত গাড়ি যাওয়ার জন্যই, আর ওটা হয়তো বা লোকাল বা কোনো কারণে তৈরি হচ্ছে, আমি সঠিক জানি না পাবলিক যাওয়ার জন্য কি গাড়ি যাওয়ার জন্য। তো নদীগুলোতে সেভাবে জল নেই, এগুলো খুব সম্ভবত বৃষ্টির জলে পুষ্ট নদী, তো সারা বছর হয়তো জল থাকে না। আর আমরা রায়চুরে চলে এসেছি। ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছিলাম, কমপ্লিট করে রায়চুর চলে এসেছি। যে রায়চুর এটা হচ্ছে যে থার্মাল প্ল্যান্ট, তো বিশাল বড় বড় চিমনি, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না। আর সেগুলোও ক্রস করে আমরা এগিয়ে চলেছি। এইখান থেকে রাস্তাটা ক্রস হয়, একটা চলে যাচ্ছে গোয়ার দিকে আর একটা রাস্তা যাচ্ছে কর্ণাটক। তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি কর্ণাটকা স্টেটের হাম্পি বলে একটা জায়গাতে। হোসপেট থেকে, মানে কর্ণাটকের একটা ছোট শহর রয়েছে হোসপেট, হোসপেট থেকে এই আপনার হাম্পি 13 কিলোমিটার ডিস্টেন্স। তো আমরা সেখানেই যাচ্ছি। দুপুর হয়ে গেছে, তো লাঞ্চের জন্য এখানে দাঁড়ানো হয়েছিল, আর ভীষণ ভিড় ছিল। তো যাই হোক, ওখানেও খানিকটা লেট হয়ে গেছে, লাঞ্চ ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি। হাম্পি অ্যাকচুয়ালি একটা অনেক পুরনো জায়গা, যেটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার হিসেবে, ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো সেই জন্য সেখানে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি এই হাম্পি জায়গাটা ছিল একদম প্রাচীন যুগে কিষ্কিন্ধা নামে পরিচিত ছিল, যেখানে আমাদের সুগ্রীব, বালি, হনুমানজির জন্মস্থান এবং তাদের রাজত্ব ছিল। আর ছিল কি না, বিজয়নগর রাজাদের সাম্রাজ্য ছিল, 500-700 বছর আগেকার কথা বলছি। যেখানে এখন টিভিতে আসছে তেনালি রামা সিরিয়াল, তো তোমরা সকলেই দেখছো। তো সেই সিরিয়ালটা ওইখানকার ঘটনার ওপরেই বেস করে, বিজয়নগর সাম্রাজ্যের ওপরেই, রাজা কৃষ্ণদেব রায়ের পুরো ঘটনাটার ওপরে বেস করে। তো আমরা সেইখানটাতেই যাচ্ছি, মানে হাম্পির একটা সাইড হচ্ছে যে বিজয়নগর আর একটা সাইডে রয়েছে কিষ্কিন্ধা। তো আমরা দুটো জায়গায় কভার করব।
তো সেই হিসেবে যাচ্ছি। আমার অ্যাকচুয়ালি একটু হিস্টোরিক্যাল প্লেস ভিজিট করতে ভালো লাগে, আমি ভীষণ ভালোবাসি। আর তোমরা যারা এই ধরনের প্লেস ভিজিট করতে ভালোবাসো, কাহিনী শুনতে ভালোবাসো, তারা কিন্তু ডেফিনেটলি ভিজিট করতে পারো। এটা অ্যাকচুয়ালি 2 বছর ধরে আমাদের প্ল্যানিং ছিল, আমাদের বলবো না, আমার প্ল্যানিং ছিল যাব, বাট কাউকে রাজি করাতে পারছিলাম না, দুবার ক্যান্সেল হয়েছে প্ল্যানিং। তারপর এই বছর আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে, চলো না যাই ঘুরে আসি, মানে জাস্ট তাকে বলতে বলতে সে বলে আচ্ছা চলো, তাই তো তাই ঘুরে আসি। তো সেই হিসেবেই ওই দাদারও ছুটি ছিল বলতে যাওয়া হয়েছে, বাট আমরা আমাদের পুরো টিমটা যেতে পারিনি, তো সেই জন্য সকলকে বেশ মিস করেছি। তো কথা বলতে বলতে অনেকটা বেলা হয়ে গেছে, মানে বিকেল গড়িয়ে গেছে, আমরা প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছ কেমন স্টোন এরিয়া শুরু হয়ে গেছে, 4 সাইডে পাহাড়। আর এখানকার পাহাড়গুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তোমরা যখন আসবে দেখতে পাবে, ভিডিওতে অতটা ভালোভাবে বোঝানো সম্ভব হচ্ছে না, পাথরগুলোকে না দেখে মনে হবে তোমার আলগাভাবে সাজানো, মানে কেউ হয়তো হাতে করে সাজিয়ে দিয়েছে এরকম। আর ভীষণ আশ্চর্যও লাগবে, মাঝে মাঝে মনে হবে এই বুঝি খুলে টুলে গায়ের ওপর পড়বে। তো যাই হোক, সেরকম কোনো ভয়ের কারণ নেই, এগুলো অনেক যুগ যুগ ধরে এইভাবেই রয়েছে। আর কোনো একটা বিশাল পাথরের পাহাড় বা এরকম ব্যাপার-স্যাপার নেই। পাথরগুলো সবই ছোট ছোট টুকরো, এবং ছোট ছোট বলবো না, বড় বড়ও রয়েছে। বাট সেগুলো দেখলে ভীষণ ভয় লাগে, মনে হয় এই বুঝি গড়িয়ে চলে আসবে এবং আমরা বোধহয় চাপা পড়ে যাব। তো সেই রকমই বুক দুরু অবস্থায় স্টোন এরিয়াটা ক্রস করলাম। এইটা স্টোন এরিয়া। এখানটা অ্যাকচুয়ালি গাড়ি দাঁড় করিয়ে ফটো তোলা বা ভিডিও করা পসিবল হয় না। এটা একটা ইউক্যালিপটাসের ফরেস্ট। এই জায়গাটা একটু রাস্তাটা ব্রড ছিল বলে গাড়িটা দাঁড় করানো হয়েছে, কিন্তু তার আগে টার্নিংগুলো ভীষণ ছোট এবং সরু। তো যারা আসবে খুব সাবধানে গাড়ি চালাবেন, কারণ এই রাস্তাতেই ট্রাকও যাচ্ছে, বাসও যাচ্ছে, সমস্ত গাড়ি একটা রাস্তাতেই আপ ডাউন করছে, এবং টার্নিংগুলো ভীষণ ছোট, এক সাইড থেকে আরেক সাইড দেখা যায় না। তো যাই হোক, একটু পরেই সন্ধ্যা গড়িয়ে আসবে, আর আমরা অলমোস্ট চলে এসেছি। আর হয়তো বা 20-25 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। কিন্তু যেহেতু রাস্তাটা এই রকম সরু ন্যারো রোড এবং টার্নিংগুলো খুব টাফ রয়েছে, আর পাহাড়ি একটু রাস্তা, তো সেই জন্য গাড়ি একটু আস্তে চালানোই ভালো। এখানে গাড়িতে খুব একটা স্পিড কেউ তুলবেন না যারা যাবেন। এখানকার প্রাকৃতিক পরিবেশ ভীষণ মনোরম। অ্যাকচুয়ালি আমরা যখনই রায়চুরটা ক্রস করেছিলাম, এই টাউনে বা সিটিতে যারা থাকি আমরা, তাদের কি হয় না, একঘেয়ে ওই গাড়ি ঘোড়া বিল্ডিং ক্রাউড লাইফ লিড করতে করতে যখন বোর হয়ে যায়, তখন এই ধরনের শান্ত পরিবেশ ভীষণ ভালো লাগে। তো যত আমরা ওই দিকটায় এগোচ্ছিলাম, তত এরকম ধানের জমি, পাহাড়, মাঠ, গাছপালা, মন যেন খুব শান্ত হয়ে যাচ্ছিল। ভীষণ ভীষণ সুন্দর পরিবেশ। দুটো নদী পড়ে হায়দ্রাবাদ থেকে আসার সময়, একটা কৃষ্ণা নদী এবং তারপরে তুঙ্গভদ্রা। দুটো নদীতেই এখন জল নেই, এগুলো সবই বৃষ্টির জলে পুষ্ট নদী। তো সেই জন্য সারা বছর হয়তো জল থাকে না, জল ভীষণ কম রয়েছে। আর দেখুন পরিবেশ পুরো গ্রামের মতো, মানে অ্যামেজিং পরিবেশ। যারা এই ধরনের একটু শান্তি খুঁজতে চান শহরে থাকার ফলে, তারা ডেফিনেটলি একবার ভিজিট করতে পারেন, আর খুব ভালো লাগবে। এই এরিয়াটা স্টোন এরিয়া নামে পরিচিত, দুদিকে পাহাড় রয়েছে, আর মাঝখান থেকে রাস্তা চলে গেছে। এই যে ছোট 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 টার্নিংগুলো, এখানে এপাশ ওপাশ দেখা যায় না, এবং এই রাস্তাতেই গাড়ি ঘোড়া সবই চলছে, সব গাড়ি এখান থেকে যাওয়া আসা করছে, বাইক, ট্রাক, বাস, কার, অটো, সব কিছু এখান থেকেই যাওয়া আসা করছে। তো যাই হোক, একটু তো রাস্তায় বেরোলে এই ধরনের প্রবলেম হবেই, তো সব কিছুকে সঙ্গে নিয়েই আমাদের চলতে হয়। আর আমরা মানে এত সুন্দর, হাম্পি ঢোকার আগেই আপনার মানে এই জায়গাটা দেখলেই মনটা পুরো ভরে যাবে, মানে এত সুন্দর। আর মানে সাউথ ইন্ডিয়ান প্রপার ফিলিং যদি নিতে হয়, তো এই সব জায়গাতে যাওয়া যায়। আমরা এর আগে কেরালা গিয়েছিলাম ট্যুর করতে, তো কেরালা নিঃসন্দেহে খুব 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 ভালো জায়গা, বাট এই জায়গাটা যেন একদম গ্রাম্য সাইড, তো আরও বেশি ভালো লাগছিল, মানে ফিলিংসটা আরও বেশি সুন্দর লাগছিল। তো আলটিমেট আমরা হাম্পিতে ঢুকে পড়েছি, বিজয়নগরে ঢুকে পড়েছি।
আর এই যে শুরু হয়ে গেছে একদম ঐতিহাসিক সমস্ত স্ট্রাকচারগুলোর ভেতর থেকেই আমাদেরকে যেতে হচ্ছে। তো যেহেতু রাত হয়ে গেছিলো, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না গাড়ির লাইটের জন্য, বাট অন্ধকার হয়ে গেছিলো। আর আমরা একটু ভয় ভয় লাগছিল অ্যাকচুয়ালি, পুরোনো তো, আর এই শহরটা সম্পর্কে কোনো আইডিয়া নেই, শহর বলবো না, গ্রাম সম্পর্কে কোনো আইডিয়া নেই। তো দেখেই বুঝতে পারছেন পুরো পাথরের স্ট্রাকচার স্টার্ট হয়ে গেছে। আর ঢুকে পড়েছি আমরা মেন জায়গাতে। অ্যাকচুয়ালি এখানকার মেন টেম্পল হচ্ছে যে বিরূপাক্ষ টেম্পল। আপনি যদি সার্চ করেন তো আপনাকে হাম্পি সার্চ করলে আপনাকে গুগল ম্যাপ ওইখানেই নিয়ে গিয়ে দাঁড় করাবে বিরূপাক্ষ টেম্পলের কাছে। তো এইখানে চলে এসেছি। এখান থেকে আমরা যেহেতু আর চিনি না, এবার হোটেলে ফোন করা হয়েছিল, হোটেল নয় সরি, হোমস্টে বুক করা হয়েছিল। তো হোমস্টেতে ফোন করা হয়েছিল, ওরা আমাদের একটা লিঙ্ক পাঠিয়েছিল, সেই লিঙ্ক অনুযায়ী আমরা এরপরে হোটেলে ঢুকে যাব। ভুলবশত আমরা টেম্পলের সামনে চলে গিয়েছিলাম, পার্কিংয়ে ঢুকে গিয়েছিলাম। হ্যাঁ, এই রাস্তাটা টেম্পলে চলে যাচ্ছে। এখানকার মানুষজনও ভীষণ হেল্পফুল। আপনি যে কোনো প্রবলেমে তাদেরকে বললে তারা ব্যাপারটাকে সলভ করে দেয় এবং আপনাকে হেল্প করবে। সে যে কোনো ড্রাইভার হতে পারে, যে কোনো পথ চলতি মানুষ হতে পারে। তো আমরা সকলের কাছ থেকে প্রচুর হেল্প পেয়েছি। তো দেখতেই পাচ্ছেন পুরো অন্ধকার হয়ে গেছে, আর গ্রাম সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই, বাট এই সময়টায় মন্দিরের কাছে ভালোই ভিড় ছিল। অনেক প্রচুর ফরেনার থাকে, অনেক বলবো না, প্রচুর ফরেনার থাকে। তো যাই হোক, আমরা হোমস্টেতে পৌঁছে গিয়েছিলাম, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে ডিনারের জন্য বেরিয়েছিলাম। এইটা একটা ক্যাফে, ক্যাফে নামটা ক্যাফে, বাট এখানে ডিনার ব্রেকফাস্ট সব কিছুই পাওয়া যায়। তো এখানে এরকম নিচে বসে খেতে হয়। এটা একটু উঁচুতে, মানে সিঁড়ি দিয়ে আপনাকে উঠতে হবে, এটা এইভাবে বানানো হয়েছে, বেশ সুন্দর কটেজ টাইপের। হ্যাঁ, তো নিচে বসে খেতে হয়। খাবারের ব্যবস্থা খুবই ভালো, খাবারের মানও ভালো। আর মোটামুটি প্রাইস যে খুব হাই বলবো না, আবার একেবারে রিজনেবল সেটাও নয়। তো যাই হোক, আমরা ডাল ভাত মাশরুম পনির এই ধরনের অর্ডার করেছিলাম। তার আগে একটু নুডলস নিয়েছিলাম বাচ্চাদের জন্য। এখানে ম্যাক্সিমাম হোটেলগুলোতে আপনার ভেজই মিলবে। যদি ননভেজ খেতে চান তাহলে, যদি আপনি হোমস্টেতে থাকেন বা হোটেলে থাকেন, সেখানে রিকোয়েস্ট করলে হয়তো তারা অ্যারেঞ্জ করে দিতে পারে। তো আমাদের রুমটাও বেশ ভালো ছিল। হোমস্টের আমি ভিডিও আপলোড করে দেবো শর্ট ভিডিওতে, আপনারা পারলে একটু চেক করে নেবেন। আর যথেষ্ট ভালো ছিল। আর আজকের মতো গুড নাইট। কালকে আবার আমরা বেরিয়ে পড়বো, কারণ আজকে এতটা ট্রাভেল করে সকলে টায়ার্ড হয়ে গেছি। আবার কালকে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। নতুন বন্ধুরা পাশে থাকবেন।